আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা। দর্শক, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচন হওয়ার ফলে সবকিছু শেষ হয়ে গেল? না, খেলা এখানেই শেষ নয়। এবং এটি নির্বাচন হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউনূসের এই যে অচল অবস্থার যে শাসন, এই শাসনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত অংশ। জাস্ট ইউনূস হয়তো ক্ষমতার কেন্দ্র থেকে পরিবর্তন হয়ে সরকার প্রধান হিসেবে এখন দায়িত্বে আছেন, সেই জায়গায় একজন মানুষ আসবেন, একটা মন্ত্রিসভা গঠিত হবে, এবং ইউনূস যদি যেই সরকার গঠন করুক, বিএনপি বা জামাত, তাদের যদি একটা টোপ গ্রহণ করেন, ধরুন রাষ্ট্রপতির টোপ, কারণ নির্বাচনের 1 মাসের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এবং তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে তিনি এই পদে আসলে থাকবেন না, নির্বাচনের পরে তিনি নিজেই রিজাইন করবেন। তখন রিজাইন করবার প্রেক্ষাপট তৈরি হবে, স্পিকার আসবে, সংসদ থাকবে, অভিশংসন কিংবা স্পিকারের কাছে তিনি পদত্যাগ করতে পারেন, বিভিন্ন ব্যাপার। এই মুহূর্তে যেটি নেই, দেখা যায় এই নির্বাচনটা হয়ে গেল মানে শেষ হলো না, খেলা শুরু। কিন্তু আওয়ামী লীগেরও হতাশার কোনো কারণই নেই, কারণ এই যে আজকে যে অচল অবস্থা আছে, ধরুন হতাশার কি কারণ থাকতে পারে আপনার? আওয়ামী লীগ যে পেছনে 16 বছর শাসন দিয়েছে, ওই শাসনের ধারে কাছে আজ পর্যন্ত গত 1.5 বছরে যেতে পেরেছে ইউনূস? কিংবা ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন যে নির্বাচিত সরকারটি আসবে, সেই সরকারটিও সেই ধারে কাছে যেতে পারবে কিনা? পারবে না, কারণ বাংলাদেশকে ইতিমধ্যে অকার্যকর করে রাখা হয়েছে, এটি দেশে পারবে না। এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরো একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন, তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে, আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আথওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে, কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস
এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে, তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাই দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকে যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে, তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নাম সর্বস্ব প্রহসন, যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি শুরুতেই বলেছি যে ইউনূসের এই ক্ষমতাকালের এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা করতে সফল হয় সেটি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। এই দল ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই পূর্ণাঙ্গ হতে পারে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে, বা যারা স্বপ্ন দেখছেন, বাস্তবতা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনার গভীরতার মধ্যে প্রথিত। ইউনূস এবং তার অবৈধ সরকার যতই চেষ্টা করুক, তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না। বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে। ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে, কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না। দুনিয়ার কোন গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না। কাজেই এই নির্বাচন হয়ে যাওয়া মানেই শেষ নয়। যে কোনো সময় আওয়ামী লীগ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামবে। আওয়ামী লীগের কর্মীরা কি মারা গেছে?
এখন এই যে দমন পীড়ন কালে চুপচাপ আছে, মাঠে নামানো যাচ্ছে না, বা মাঠে নামালে বিপদ হচ্ছে। এই যে নেতা কর্মীদের বিপদের কথা চিন্তা করে অনেক সাংগঠনিকভাবে এই মুহূর্তে চুপচাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, যে কর্মসূচি হোক না কেন, সেটা 5% 10% মানুষের উপস্থিতি হোক না কেন, নির্বাচন হয়ে যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচন হলো মানে সবকিছু শেষ হয়ে গেল। এই যে আজকের মব ভায়োলেন্স, আজকের অনিয়ম, আজকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকের সামাজিক বিশৃঙ্খলা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। দেশের আপামর জনসাধারণ এই একতরফা নির্বাচন কোনোভাবেই মানবে না। হ্যাঁ, হয়তো একজন শাসন ক্ষমতায় বসে গেছে, এই যে ইউনূস যেভাবে 1.5 বছর বসে আছে, আবার এক্সটেন্ডেড ভার্সনে একজন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন না। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, এটি এক প্রকার আন্তর্জাতিক সতর্কতায় দিয়েছে ব্রিটিশ 4 সাংসদ কয়েকদিন আগে বিবৃতি জারি করে। এটি আসলে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। আমি 12 তারিখের মধ্যে আওয়ামী লীগ সংগঠিত হয়ে মাঠে নামতে হবে এমন কোনো কথা নেই। 1 মাস পরে নামবে, 2 মাস পরে নামবে, 3 মাস পরে নামবে, কিংবা 1 সপ্তাহ পরে নামবে, আওয়ামী লীগ নামবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সব মানুষ মারা যাবে না, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আসবে। এটি অন্যায়ভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রহসন করা হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অর্থাৎ বাংলাদেশের এই যে সমস্যা, আমরা যে একটা গভীর সমস্যার মধ্যে ঢুকে পড়েছি, এই সমস্যা থেকে আমরা খুব সহসা বের হতে পারছি না। আগামী 1 মাসের মধ্যে বের হতে পারছি না, আগামী 2 মাসের মধ্যে বের হতে পারছি না, খুব শর্ট সময়ের মধ্যে আমরা বের হতে পারছি না। অর্থাৎ আমরা দীর্ঘ স্থায়ীভাবে একটা গহ্বরের মধ্যে, একটা গর্তের মধ্যে ঢুকে থাকলাম। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রসঙ্গে এটা একটা বড় ধরনের অ্যালার্মিং এবং বড় ধরনের বাংলাদেশকে নিয়ে বড় সতর্কতা, যে বাংলাদেশ তার স্বাভাবিক গতিতে এগোতে পারছে। হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। বাংলাদেশে দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে সরকার সকল পক্ষকে বিস্মিত করে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে 2য় সচিব পদে নিয়োগ দিয়েছে। শুক্রবারে এমন একটা প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, যেখানে দেখা যায় যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে জনস্বার্থে 3 বছরের জন্য এই বার্মিংহাম সহকারী হাইকমিশনের 2nd সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিক, এবং সেখানে উল্লেখ করা হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কি পেশায় ছিলেন, আদৌ কোনো চাকরি বাকরি কিছু করতেন কিনা জানা যায় না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এসব ছবি বেরিয়ে এসেছে যে তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখা যাচ্ছে। তবে ওমর বিন হাদি, ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের যে লাগাতার আন্দোলন চলছে শাহবাগে এবং সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে এবং রাজপথে, সেই আন্দোলনের একজন প্রধান মুখ হিসেবে তিনি সামনে এসেছেন। ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এবং বড় বোন মাসুমা হাদি, এই দুজনই কথা বলছিলেন পরিবারের পক্ষ থেকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি যেমন
সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায়, ভাই যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তখনই তিনি বলেছিলেন যে ভাইয়ের শত্রুর কোনো শেষ নাই, তার ভাইকে আওয়ামী লীগ যেমন আক্রমণ করে থাকতে পারে তেমনি আক্রমণ করে থাকতে পারে ভারত, কারণ তার ভাই ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আর তিনি বলেছেন যে জিয়াউর রহমানকেও বিএনপি বাঁচতে দেয় নাই, কাজেই মির্জা আব্বাসও তার নির্বাচনী এলাকা ঢাকা ৮-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা চালিয়ে থাকতে পারে এবং তারপর ওসমান হাদির নিহত হন। ওসমান হাদির দলের পক্ষ থেকে তিনি গুলিবিদ্ধ হওয়ার দিনই তাকে হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস দেখতে গেলে মির্জা আব্বাসের সঙ্গে এক রকমের দুর্ব্যবহার করা হয়, তার আসার ঘটনাকে প্রতিবাদ জানানো হয় তীব্র স্বরে, এবং সেখানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহচর যারা তারা স্লোগানও দেন এসব কথা বলে যে মির্জা আব্বাসই ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এরপর ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই ব্যক্তিবর্গ ভারতে পালিয়ে গেছে। এত বড় একটা মানে সারা জাগানো হত্যাকাণ্ড ঘটানোর পর রাতেই তারা ভারতে পালিয়ে গেছে, এবং সেটা কিনা যুক্তরাজ্যে বসে এক সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে সে খবর পৌঁছে গেছে যে কারা গুলি করেছে। যারা গুলি করেছে তারা আবার ওসমান হাদির সঙ্গে ইনকিলাব মঞ্চে ঘনিষ্ঠভাবে রাজনীতি করছিল, তার প্রচারণায় অংশ নিচ্ছিল, আর সেই গুলি করার পরেই সেই ব্যক্তিরা ভারতে চলে গেছে। এ খবরও জুলকারনাইন সায়ের পেয়ে যান, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারে নাই যে হাদিকে যারা গুলি করেছেন তারা কোথায় আছেন। এরপর এই সম্প্রতি আওয়ামী লীগের এক ওয়ার্ড কমিশনার, তিনি এক ওয়ার্ড কাউন্সিলর, তিনি হাদিকে মানে গুলি করানোর জন্য এই বন্দুকধারীদের নিয়োগ দিয়েছিলেন এমন একটা তদন্তপত্র, এমন একটা তদন্ত প্রতিবেদন পুলিশ পেশ করার পর ইনকিলাব মঞ্চ মানে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের তরফে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে তারা মনে করেন না আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এই হাদির মতো বড় নেতাকে হত্যার ষড়যন্ত্র করে থাকতে পারেন। এর পেছনে দেশি বিদেশি বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র সরকারকে উদ্ধার করতে হবে। যতদিন সরকার সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে না পারছে, যতদিন সরকার হাদিকে যারা গুলি করেছে তারা কোথায় আছে সেটা চিহ্নিত করতে না পারছে, তাদের গ্রেফতার করতে না পারছে, তারা রাজপথ ছাড়বে না। দেখেন, হাদির ভাই এমন একটা চাকরি পেয়ে গেছেন যে বুঝতে অসুবিধা হয় না যে সরকার এই প্রজ্ঞাপন জারির আগে নিশ্চয়ই পরিবারের সঙ্গে এ বিষয়ে এক রকমের আলাপ করেছেন। মানে আলাপও আমরা এই বিষয়ে শব্দটা ব্যবহার করতে পারি, আমরা দর কষাকষিও শব্দটা ব্যবহার করতে পারি, কারণ ওমর বিন হাদি ভীষণভাবে রাজপথে ছিলেন। তিনি শাহবাগে 25 বা 26শে ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তারা রীতিমতো শহীদি শপথ নেন যে কিছুতেই তারা রাজপথ ছাড়বেন না হাদির হত্যাকারী কারা সেটা সুনির্দিষ্টভাবে বের করবার আগে, কারণ সরকার গড়িমসি করছে হাদির হত্যার পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনে। এবং সেই সমাবেশে হাদির ভাই ওমর বিন হাদি, যাকে কিনা সরকার এখন চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে, তিনি শুধু যে সরকার গড়িমসি করছে সেটা বলেছিলেন তাই নয়, তিনি সরাসরি ইঙ্গিত করেছিলেন যে সরকারেরই কোনো এজেন্সি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। মানে এই ইঙ্গিতটা হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বারবার আসতে থাকে ইনকিলাব মঞ্চের তরফে যে এটা কোনো এজেন্সির কাজ কিনা। মানে এমন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিনা, যে কারণে ইনকিলাব মঞ্চ বলছিল যে তারা নির্বাচন হতে দেবে না। হাদির ভাই, হাদির অত্যন্ত ঘনিষ্ঠ জাবের, ইনকিলাব মঞ্চের নেতা, এরা সেই শাহবাগে বলে আসছিলেন যে শাহবাগ সহ সারা দেশে যারা হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করছেন, সমাবেশ করছেন, রাজপথে আছেন, তারা যেন কিছুতেই রাজপথ না ছাড়েন যতদিন বিচারের প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে দোষীদের গ্রেফতার করা না যাবে, কোনো অগ্রগতি না হবে, তারা যাতে কিছুতেই না ছাড়েন। কারণ তাদের সন্দেহ যে সরকারের একেবারে কোনো এজেন্সি কিংবা সরকারের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হাদির ইনকিলাব মঞ্চের
অত্যন্ত সক্রিয় নেত্রী জুমা ডাকসুরও যিনি একজন নির্বাচিত সদস্য, তিনি পরিষ্কারভাবে কদিন আগে বলেছেন যে হাদির হত্যাকারী যারা যারা নির্দেশদাতা তারা হাদির জানাজার সামনের কাতারেই ছিল, মানে একেবারে সেই সামনের কাতারে প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন ছিলেন। এবং হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এর আগে কথাও বলেছেন যে এই যে হাদির হত্যাকারী মানে হত্যা প্রচেষ্টাকারীরা, যেই গুলিতে পরে হাদির মৃত্যুই হলো, হাদির কে গুলি করা ব্যক্তিরা যে এমন ভাবে পালিয়ে যেতে পারলো এটা আসলে কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা ছাড়া সম্ভব কিনা। এবং তারা সরাসরি প্রশ্ন করেছিলেন যে কোনো একটি বিশেষ দেশের প্ররোচনায় কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো এজেন্সি, বাংলাদেশের কোনো এজেন্সি সরকারের শীর্ষ পর্যায়ের কারো নির্দেশনায় এমন একটা ঘটনা ঘটালো কিনা, হাদিকে টার্গেট করলো কিনা। তো হাদির ভাই কি কি প্রশ্ন তুলছিল শুনে আসি আর ভাবি যে সরকার কি তাহলে এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই, মানে ইউনূস সরকার এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই এখন হাদির ভাইকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, মানে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশন বার্মিংহামে পাঠিয়ে দিচ্ছে এবং এমন একটা লোভনীয় পোস্টিং দিয়ে সেই পরিবারটিকে এক রকমের চুপ করিয়ে দিতে চাইছে, যেই পরিবারটি কদিন আগেও বলেছে যে তারা সংসদ নির্বাচনে দাঁড়াবে না কারণ তারা হাদি হত্যার বিচারের আগে বাড়ি যেতে রাজি নয় এবং সরকারের গড়িমসিকে তারা সন্দেহ করে। সরকার এর আগেও হাদির পরিবারকে নানা রকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছে। সরকার হাদির বোন মাসুমা হাদিকে গানম্যান দিয়েছে, অস্ত্রের লাইসেন্স দিয়েছে। এই যে একটা পরিবারকে বিচার না দিয়ে অন্য নানাভাবে ক্ষমতায়িত করার চেষ্টা, তার পেছনে কোন সংস্থা কাজ করছে, তার পেছনে সরকারের কোন শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন, সে প্রশ্ন তো করতেই হয় যখন হাদির ভাই যাচ্ছেন চাকরি করতে বার্মিংহামে, অথচ সারা দেশে এখনো আন্দোলন চলছে। হাদির ভাই কি কি প্রশ্ন তুলেছিলেন শুনে আসি সেটা। আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরেই ধামাচাপা হয়ে যাবে তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্লোগান দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যে এজেন্সি হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে আমরা কাফন পরে। দেখুন, হাদির পরিবার এক রকমের রাজি হয়েছেন যে তারা আন্দোলনে থাকবেন না, রাজপথে থাকবেন না, তারা চলে যাবেন বার্মিংহামে। সেজন্যই নিশ্চয়ই ওমর বিন হাদির এই পুরস্কার, কারণ তিনি অন্য কোনো কি যোগ্যতায়, মানে একমাত্র হাদির ভাই, এজন্যে জনস্বার্থে তাকে এমন একটা পোস্টিং দেওয়া হচ্ছে। এছাড়া আর কোনো যোগ্যতা তার মানে ব্যাখ্যা করা হয় নাই সেই প্রজ্ঞাপনে, যে কারণে তিনি যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে এত বড় একটা পদে নিয়োগ পেতে পারেন। তার মানে কোটা না মেধা, তিনি সরাসরি একটা কোটার অন্তর্ভুক্ত হয়েই কিন্তু যুক্তরাজ্যে যাচ্ছেন। তো হাদির ভাইকে পুরস্কৃত করার পরে তো অন্তত তাহলে এই রাজপথ থেকে এই আন্দোলন উঠিয়ে নেওয়ার একটা উদ্যোগ সরকারের নেওয়া উচিত। মানে সরকারের তার মানে এক রকমের প্রতিশ্রুতি বা বিশ্বাসের সম্পর্ক স্থাপন হয়েছে নিশ্চয়ই হাদির পরিবারের সঙ্গে, যে কারণে তিনি ভাইয়ের হত্যার বিচার না পেয়ে শহীদি শপথ নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার করলেও এখন বার্মিংহাম রওনা হতে চাইছেন।
কিন্তু তাহলে শুক্রবার শনিবারেও আপনি যদি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে যান, আপনি দেখবেন ইনকিলাব মঞ্চের আয়োজনে, ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা বাংলাদেশে জাস্টিস ফর হাদি, হাদি হত্যার বিচার চেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মুক্তিকামী জনতা মিছিল বের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইনকিলাব মঞ্চে লেখা হচ্ছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে খুলনায় মার্চ হয়েছে, কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ হয়েছে, রংপুরে শহীদ আবু সাইদ চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণেরা এই দাবিতে মিছিল বের করেছেন। কুমিল্লাতে হয়েছে, কোটবাড়ি বিশ্ব রোড এবং কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে এবং এই মুহূর্তেও দেখছি যে খুলনায় আজকেও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। তাহলে একই সঙ্গে সরকারের প্রতি কোনো আস্থা নাই, তার বিচারের দাবিতে সেই অনিশ্চয়তা নিয়ে ক্ষোভে সারা বাংলাদেশে রাজপথ দখলে থাকবে। অন্যদিকে পরিবারের একজন সদস্যকে, যিনি কিনা বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিলেন, তাকে বার্মিংহাম পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? সরকার জানে যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। সরকারের সত্যি শীর্ষ পর্যায়ের নির্দেশে কোনো এজেন্সি নির্বাচন বানচাল করতে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে? যেই সত্যগুলো বেরিয়ে আসবে সেই উদ্বেগে সরকার শেষ পর্যন্ত ধামাচাপা দিতে চাইছে ওসমান হাদির ভাইয়ের গলার আওয়াজ। মানে এর কারণ কি হতে পারে? সেই অবিশ্বাস, সেই সন্দেহ ওসমান হাদির ভাই থেকে আসলে সর্বত্র ছড়িয়ে পড়ল সরকারের এমন একটা পুরস্কার ঘোষণার মাধ্যমে।